আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে ফ্লেক্সিবল বাজেটের 3 নম্বর লেকচার। তো 3 নম্বর লেকচারে আমি যে অঙ্কটা দেখাচ্ছি এটা বেশ জটিল প্রকৃতির অঙ্ক, তবে সিস্টেমের বাইরে না। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবে এটা খুব বেশি জটিল কিছু না। আর যেন জটিল না হয় তাই আমি প্রত্যেকটা ক্যালকুলেশন ইন্ডিভিজুয়ালি দেখাবো, যা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমি দেখি একটা অঙ্কটা কি বলা হচ্ছে, from the following details against production of 8000 units। তার মানে এই ডিটেলস গুলো 8000 ইউনিটস এর যা দেয়া আছে সেগুলো 8000 ইউনিটের জন্য অফ মাপসুরা কর্পোরেশন ফর দ্য ইয়ার 2018, অর্থাৎ 2018 সালের 8000 ইউনিটের জন্য এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তোমাকে তৈরি করতে বলা হয়েছে prepare a flexible budget for 10,000 ইউনিটস and 12,000 ইউনিটস। অর্থাৎ দেয়া আছে 8000 ইউনিটের তোমাকে তৈরি করতে হবে 10,000 এবং 12,000 ইউনিটের জন্য বাজেট তৈরি করতে হবে। এখন আমরা দেখি কি কি দেয়া আছে। ম্যাটেরিয়াল, ডাইরেক্ট এক্সপেন্স, ওয়েজেস, ফ্যাক্টরি এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, টোটাল কস্ট, সেলস ভ্যালু, প্রফিট। Material cost is likely to go up by 2% per unit. Material cost per unit 2% বাড়বে। অর্থাৎ তোমার যখন বাজেট দেওয়া ছিল 8000 এর জন্য, তখন যা ছিল 10,000 এর ক্ষেত্রে পার ইউনিট 2% বেড়ে যাবে। Wages are paid at a piece rate of টাকা 3 per unit. Wages per unit 3 টাকা। Fixed benefit paid to labor is likely to go up by 10%. Administrative expense rise by 5% due to normal increments, etc. Selling expense rise by 5% against increases of 20% or any part thereof above 8,000 units. All selling prices are to be reduced by 10% if productions above 10,000 units are to be sold. এই কথাগুলোর মধ্যে অনেক লুকায়িত বিষয় আছে, অনেক জানার বিষয় আছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমি বলেছিলাম ফ্লেক্সিবল বাজেটের স্ট্রাকচার দেওয়ার সময় বলেছিলাম প্রথমে সেলস, যদি 3 ধরনের খরচ থাকে। 3 ধরনের খরচ মানে ভেরিয়েবল এক্সপেন্স, সেমি ভেরিয়েবল এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স। অর্থাৎ যদি 3 ধরনের খরচ থাকে তাহলে আগে লিখবো ভেরিয়েবল এক্সপেন্স, তারপরে সেমি ভেরিয়েবল, তারপরে ফিক্সড। এই 3টা খরচ যোগ করলে তার নাম হবে টোটাল এক্সপেন্স। সেলস থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে পাওয়া যাবে প্রফিট বা লস। তাহলে আমরা পর্যায়ক্রমে খুঁজে বের করি আমাদের সেলস, ভেরিয়েবল এক্সপেন্স, সেমি ভেরিয়েবল এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স। এবার আমরা দেখি এই অঙ্কটা দেওয়া ছিল 8000 ইউনিটসের জন্য। কত ইউনিটের জন্য? 8000 ইউনিটস। 8000 ইউনিটসের জন্য সেলস দেওয়া ছিল 2,40,000 টাকা, কিন্তু আবার বাজেট করতে হবে 10,000 এবং 12,000 ইউনিটস। অর্থাৎ 10,000 এবং 12,000 ইউনিটসের সেলসের পরিমাণটা বের করে নিতে হবে। ওয়ার্কিংস, নাম্বার 1, ক্যালকুলেশন অফ sales for 10,000 units। আমি আবার বলছি, খেয়াল করো এই অঙ্কটা দেওয়া ছিল 8000 ইউনিট। 8000 ইউনিটের জন্য 2,40,000, তাহলে 10,000 কত হবে? 2,40,000 ভাগ 8000 ইন্টু 10,000 ইকুয়াল টু টাকা 3 লাখ। ফর 12,000 ইউনিটস 2,40,000 ভাগ 8,000 ইন্টু 12,000 ইকুয়াল টু 3,60,000। খেয়াল করে দেখো
8,000 ইউনিটের জন্য যদি 2,40,000 হয়, তাহলে 8,000 দিয়ে ভাগ 10,000 দ্বিগুণ 3 লাখ। 8,000 দিয়ে ভাগ 10,000 12,000 দ্বিগুণ 3,60,000। যদি আর কিছু না বলা থাকে তাহলে সেলস 3 লাখ হবে 10,000 এর জন্য, 12,000 এর জন্য হবে 3,60,000। কিন্তু প্রশ্নে বলা আছে all selling price are to be reduced by 10% if production above 10,000 units are to be sold. অর্থাৎ তুমি যদি সেল করতে চাও 10,000 এর উপরে, 10,000 এর উপরে, not 10,000, above 10,000, সেক্ষেত্রে সেলিং প্রাইস 10% রিডিউস করতে হবে। আমরা জানি আমার এখানে বাজেট বলেছে 10,000 এবং 12,000। সেলস যদি 10,000 এর উপরে করতে চাও, 10,000 এর উপরে মানে তাহলে 12,000, অর্থাৎ এই শব্দটা 10% রিডিউস করতে হবে। এই শব্দটা 12,000 এর ক্ষেত্রে প্রযোজ্য। above 10,000, above 10,000 মানে 10,000 এর উপরে, আর 10,000 এর উপরে বলতে আমরা 12,000 কে বুঝছি, অর্থাৎ 12,000 এর ক্ষেত্রে সেলিং প্রাইস 10% কমাতে হবে। লেস রিডাকশন 10%, 26,000 equal to 3,24,000। আমি আবার বলছি, প্রশ্নে যদি এই শর্তটা না দেওয়া থাকতো তাহলে 10,000 ক্ষেত্রে 3 লাখ এবং 12,000 ক্ষেত্রে 3,60,000 হতো। 10,000 ক্ষেত্রে সেলস হতো 3 লাখ, 12,000 ক্ষেত্রে সেলস হতো 3,60,000। কিন্তু বলা আছে সেলিং প্রাইস 10% কমাতে হবে if production above 10,000 units are to be sold. Above 10,000 means 12,000, অর্থাৎ সেল যদি 12,000 হয় সেক্ষেত্রে সেলিং প্রাইস 10% কমাতে হবে। 3,60,000 এর 10% 36,000, অর্থাৎ সেলস হবে 3,24,000। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা জানি এটা ছিল 2,40,000, এটা আমরা বের করেছি 3 লাখ। এটা 3,24,000। তাহলে আমরা এ নম্বরে যা ছিল, যা প্রয়োজন সেলস আমরা পেয়ে গেছি। এরপর ভেরিয়েবল এক্সপেন্স বা ভেরিয়েবল কস্ট। আমরা জানি যে কস্ট গুলো দেয়া আছে, কস্ট সর্বোচ্চ 3 রকম হতে পারে, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল এবং ফিক্সড। আমরা পর্যায়ক্রমে দেখে নিব। আমরা জানি ম্যাটেরিয়াল অলওয়েজ ভেরিয়েবল, ম্যাটেরিয়াল সর্বদা ভেরিয়েবল। তাহলে ম্যাটেরিয়াল 8,000 ইউনিটস এর জন্য দেয়া আছে 40,000। তাহলে 10,000 এ কত হবে? যদি প্রশ্নে কিছু না বলা থাকে, প্রশ্নে যদি পরিবর্তন বা তথ্য না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে 8,000 দিয়ে ভাগ করে 10,000 দিয়ে গুণ করব। 8,000 দিয়ে ভাগ করে 12,000 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। কিন্তু প্রশ্নে বলা আছে material cost is likely to go up by 2% per unit। অর্থাৎ আমি যখন বাজেট করব 10,000 এবং 12,000 এর জন্য, তখন ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট নট টাকা, পার ইউনিটে বৃদ্ধি পাবে 2%। তাহলে আমাদের জানা দরকার ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত ছিল। ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল পার ইউনিট। ম্যাটেরিয়াল পার ইউনিট, আমরা দেখছি ম্যাটেরিয়াল ছিল 40,000, 8,000 এর জন্য 40,000
ভাগ 8000 ইকুয়াল টু 5 টাকা, অর্থাৎ পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট টাকা 5। এখানে বলা আছে ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ, মানে বৃদ্ধি পাবে বাই 2% পার ইউনিট, পার ইউনিটে 2% বৃদ্ধি পাবে। আমরা পার ইউনিট দেখতে পেয়েছি 5 টাকা, মানে ইনক্রিজ go up বা increase 2% equal to 0.10 অর্থাৎ 5.10। তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন বাজেট অর্থাৎ 10,000 এবং 12,000 এর জন্য ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 5.1। তাহলে 10,000 into 5.1 51,000, 12,000 into 5.1 61,200। আমরা পেয়ে গেছি, প্রথমে পেয়েছি সেলস, এটা ছিল ওয়ার্কিং 1, ম্যাটেরিয়াল ওয়ার্কিং 2। এবার ওয়েজেস, আমরা জানি ওয়েজেস হচ্ছে ভেরিয়েবল, কিন্তু প্রশ্নে কখনো কখনো ফিক্সড ওয়েজেস দিতে হয়। প্রশ্নে যদি বলা থাকতে হবে, আমরা দেখি প্রশ্নে বলা আছে কিনা। আমরা এক্ষেত্রে আমাদের ওয়েজেস হচ্ছে 30,000 টাকা, ওয়েজেস 30,000 ফর 8,000 ইউনিটস। 8,000 ইউনিটসের জন্য ওয়েজেস 30,000, কিন্তু প্রশ্নে বলা ছিল ওয়েজেস আর পেড অ্যাট এ পিস রেট অফ টাকা 3 পার ইউনিট। ওয়েজেস পার ইউনিট টাকা 3, যদি পার ইউনিট 3 হয় 8,000 এর জন্য 3 টাকা করে 3 8 24,000 হওয়ার কথা, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 30,000। তার মানে যখন কোনো খরচ ইউনিট আকারে দেওয়া থাকে তাহলে সেটাকে বুঝতে হবে ভেরিয়েবল। তাহলে 3 টাকা হিসাবে 8,000 ইউনিটের জন্য ভেরিয়েবল ওয়েজেস 24,000, কিন্তু এখানে ওয়েজেস দেওয়া আছে 30,000, তার মানে 6,000 ফিক্সড ওয়েজেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েজেস পার ইউনিট at the rate of টাকা 3, 8,000 এর জন্য 3 8 24,000, 10,000 এর জন্য 3 10 30,000, 12,000 এর জন্য 3 12 36,000। তাহলে আমরা ফিক্সড ওয়েজেসটা বের করে নিই। Calculation of fixed wages. Fixed wages সমান total wages minus variable wages। টোটাল ওয়েজেস ছিল 30,000, ভেরিয়েবল ওয়েজেস 8,000 ইউনিটস, পার ইউনিট টাকা 3। $30,000 minus 24,000 equal to 6,000। প্রশ্নে বলা আছে fixed wages, fixed benefit paid to labor, fixed benefit paid to labor, লেবারকে যে বেনিফিট দেওয়া হয় সেটা wages paid to labor is likely to go up by 10%। fixed benefit paid to labor, লেবারকে যা দেওয়া হয় সেটা wages, আর wages এর ফিক্সডটা is likely to go up by 10%, এটা 10% বৃদ্ধি পাবে।
increase 10% equal to 600. So আমরা দেখতে পাচ্ছি ওই যে সেখানে দুই রকম আছে, একটা ভেরিয়েবল একটা ফিক্সড। ভেরিয়েবল পার ইউনিট 3 টাকা আমরা পেয়ে গেছি, ফিক্সড আমরা বের করে নিচ্ছি 6000, তবে এটা 10% বৃদ্ধি পাবে, তার ফলে হবে এটা 6600 ওয়ার্কিংস 3। এটা ছিল 6000, এটা বৃদ্ধি পেয়ে 6600। তাহলে আমরা পেয়েছি ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে ম্যাটেরিয়াল পেয়েছি, ওয়েজেস পেয়েছি, আর ওয়েজেস এর কিছু অংশ হচ্ছে ফিক্সড আমরা যা বের করেছি। তো এবার আমরা দেখি ডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট মানি ভেরিয়েবল, ডাইরেক্ট মানি ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি এটা 16000। 16000 কার জন্য? 8000 এর জন্য। 8000 এর জন্য যদি 16000 হয় তাহলে 10000 এর জন্য কত হবে এবং 12000 এর জন্য কত হবে? আর বের করে নিই। Calculation of direct expense. For 10,000 units, 16,000 ভাগ 8,000 into 10,000 equal to 20,000 for 12,000 units. 16,000 ভাগ 8,000 into 12,000 equal to 24,000. তাহলে আমরা ডাইরেক্ট এক্সপেন্স পেয়ে গেছি 10,000 ইউনিটের জন্য 20,000, 12,000 এর জন্য 24,000। এবার ফ্যাক্টরি এক্সপেন্স। ফ্যাক্টরি এক্সপেন্স সম্পর্কে অ্যাডজাস্টমেন্টে কোনো নির্দেশনা দেওয়া নাই, এটা ভেরিয়েবল নাকি ফিক্সড। যেহেতু এটা নির্দেশনা দেওয়া নাই তাহলে আমরা এটাকে ফিক্সড ধরে নিব। ফিক্সড ধরে নিলে সুবিধা হচ্ছে এটা 8000 এর জন্য যত ছিল 10,000 এর জন্য তাই হবে, 12,000 এর জন্য তাই হবে। তা আমি ধরে নিই এটা ফিক্সড। 20,000 20,000 20,000। It is assumed that the entire factory expenses are fixed. আমরা ধরে নিলাম it is assumed that, ধরা হলো যে the entire পুরো factory expenses are fixed, পুরো ফ্যাক্টরি এক্সপেন্সটাই ফিক্সড, তাই আমি এখানে দেখিয়ে দিলাম। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অলওয়েজ ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অলওয়েজ ফিক্সড। কিন্তু প্রশ্নে বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রাইজ বাই 5% due to normal increment etc. তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5% বাড়াতে হবে নরমাল ইনক্রিমেন্টের জন্য, অর্থাৎ উৎপাদন বৃদ্ধির জন্য 5% বাড়াতে হবে। ক্যালকুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা আমাদের দেয়া আছে 40,000, ইনক্রিজ করতে হবে 5%।
অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের হচ্ছে 42,000। শিক্ষার্থীরা তোমরা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স লিখে এখানে ব্র্যাকেটে ওয়ার্কিং 6 লিখে দিবে, ব্র্যাকেটে ওয়ার্কিং 6 লিখে দিবে। যেহেতু আমার জায়গা নাই, একটা মাত্র বোর্ড, এর মধ্যে অর্ধেক অঙ্ক, আবার সলিউশন, আবার ওয়ার্কিংস, এত স্পেস আমার নাই, সুতরাং আমি অনেক কিছু ইচ্ছা করলে লিখতে পারছি না। তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিবা ওয়ার্কিং 6, এরকম ওয়ার্কিং 6। আমি জাস্ট সিম্বলিক্যালি বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছে। এবার সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স একটা জটিলতা আছে, তোমরা মনোযোগ দাও, অবশ্যই বুঝতে পারবে। শিক্ষার্থীরা এই অঙ্কে এখন একটা অংশ বাকি আছে, সেটা সেলিং এক্সপেন্স। এটা নিয়ে একটু জটিলতা আছে, তো এইটা বোঝানোর আগে আমি আরেকবার একটু রিভিশন দিই। আমি বলেছিলাম যদি প্রশ্নে সেলস, ভেরিয়েবল এক্সপেন্স, সেমি ভেরিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড এক্সপেন্স দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে সাজাবো। প্রথমে লিখবো সেলস, তারপরে ভেরিয়েবল এক্সপেন্স, তারপরে সেমি ভেরিয়েবল এক্সপেন্স, তারপরে ফিক্সড এক্সপেন্স, তারপরে টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স কিভাবে পাবো? ভেরিয়েবল এক্সপেন্স, সেমি ভেরিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড এক্সপেন্স যোগ করলে টোটাল এক্সপেন্স পাবো। তারপরে আমরা সেলস থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে প্রফিট পেয়ে যাব। এটা ছিল আমাদের ছক, এটা ছিল আমাদের প্রেজেন্টেশন। এবার আমরা প্রথমে দেখে নিই সেলস কত। তোমরা দেখতে পেয়েছো এই অঙ্কটা দেওয়া আছে 8,000 ইউনিটের ডিটেলস, অর্থাৎ এই ইনফরমেশন গুলো, এই তথ্যগুলো 8,000 ইউনিটের জন্য। তোমাকে বাজেট করতে হবে 10,000 এবং 12,000-এর জন্য। এখন আমরা যা কিছুই করি না কেন এটার ভিত্তিতে করব, আর এটা 8,000-এর জন্য। সেলস বলা আছে 2,40,000 ইউনিট, 2,40,000 টাকা, 2,40,000 টাকা 8,000 ইউনিটের জন্য। তাহলে 8,000 ইউনিটের জন্য যদি 2,40,000 হয়, তাহলে 10,000 এবং 12,000 এর কত হবে, যা আমি ওয়ার্কিং সোয়ানের সাহায্যে দেখেছি। 8,000 এ যদি 2,40,000 হয়, 10,000 এর জন্য হবে 2,40,000 কে 8,000 দিয়ে ভাগ, 10,000 দিয়ে গুণ, 3 লাখ। 2,40,000 কে 8,000 দিয়ে ভাগ, 12,000 দিয়ে গুণ, 3,60,000। কিন্তু এখানে বলা ছিল 10% কমাতে হবে। 3,60,000 থেকে 10% কমে 3,24,000 হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি ধরনের খরচ? ভেরিয়েবল এক্সপেন্স। আমরা ভেরিয়েবলে বসিয়েছি। ম্যাটেরিয়াল 8,000 এর জন্য ছিল, 8,000 এর জন্য 40,000, তাহলে 10,000 এবং 12,000 এর জন্য কত হবে? প্রশ্নে বলা ছিল ম্যাটেরিয়াল 2% পার ইউনিট গো আপ। গো আপ মানে বেড়ে যাবে 2% পার ইউনিট, ইউনিট প্রতি। এই জন্য আমি 2 নম্বর ওয়ার্কিংসে আগে বের করে নিয়েছি ম্যাটেরিয়াল পার ইউনিট কত। আমরা 40,000-কে 8,000 দিয়ে ভাগ করে পার ইউনিট 5 টাকা পেয়েছিলাম। 2% অর্থাৎ 10 পয়সা বাড়িয়ে দিয়েছি, তাহলে পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট ছিল 5 টাকা 10 পয়সা। আমি 10,000-কে 5 টাকা 10 পয়সা দিয়ে গুণ করেছি, 12,000-কে 5 টাকা 10 পয়সা দিয়ে গুণ করেছি। এরপরে ম্যাটেরিয়াল হচ্ছে এবার ডাইরেক্ট এক্সপেন্স। তোমরা জানো ডাইরেক্ট মানেই ভেরিয়েবল, ডাইরেক্ট মানেই ভেরিয়েবল, সুতরাং চিন্তা না করে আমরা ভেরিয়েবলে বসিয়ে দেব। এটা 8,000 ইউনিটের জন্য 16,000 টাকা। তাহলে 10,000 ইউনিটের জন্য কত? 8,000-কে এই 16,000-কে 8,000 দিয়ে ভাগ, 10,000 দিয়ে গুণ, 16,000-কে 8,000 দিয়ে ভাগ, 12,000 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেছি ডাইরেক্ট এক্সপেন্স। এবার ওয়েজেস। আমরা জানি ওয়েজেস বাই নেচার ভেরিয়েবল। ওয়েজেস বাই নেচার ভেরিয়েবল, তবে ফিক্সড হতে পারে যদি প্রশ্নে বলা থাকে। আমার এখানে ওয়েজেস ছিল 30,000 টাকা, কিন্তু এখানে বলা ছিল ওয়েজেস আর পেড, মজুরি দেওয়া হয়, পরিশোধ করা হয় এট এ পিস রেট অফ টাকা 3 পার ইউনিট। ওয়েজেস পার ইউনিট
3 টাকা, ওয়েজেস পার ইউনিট 3 টাকা। 8,000 ইউনিটের জন্য পার ইউনিট 3 টাকা হলে 3 × 8 = 24,000 হয়, কিন্তু এখানে দেওয়া আছে 30,000। তাহলে ওয়েজেস পার ইউনিট 3 টাকা, 8,000 এর জন্য 3 × 8 = 24,000। যে খরচ ইউনিটের উপর ভিত্তিতে দেওয়া থাকে, যে খরচ ইউনিটের ভিত্তিতে দেওয়া থাকে তা অবশ্যই ভেরিয়েবল। তাহলে 3 × 8 = 24,000 টাকা ভেরিয়েবল ওয়েজেস। তাহলে এখানে যেহেতু 30,000 দেওয়া আছে, তাহলে 6,000 ফিক্সড। তাহলে ওয়েজেস আমাদের দুই জায়গায় আছে, ওয়েজেস দুই জায়গাতে পেয়েছি, একটা ভেরিয়েবল পেয়েছি, একটা ফিক্সড পেয়েছি। ভেরিয়েবল পার ইউনিট কত? 3 টাকা। 8,000 × 3, 3 × 8 = 24,000। 10,000 × 3, 3 × 10 = 30,000। 12,000 × 3, 3 × 12 = 36,000। আর ফিক্সড ওয়েজেস ছিল 6,000। প্রশ্নে বলা ছিল দ্য ফিক্সড বেনিফিট পেড টু লেবার, লেবারকে যে ফিক্সড বেনিফিটটা দেওয়া হয়, ফিক্সড ওয়েজেসটা দেওয়া হয়, ইজ লাইকলি টু গো আপ বাই 10%, যা 10% বাড়বে। অর্থাৎ আগে ছিল 6,000, 8,000 ইউনিটের জন্য ছিল 6,000, 10,000 এর জন্য 10% 600 টাকা বেড়ে 6,600, 6,600। এরপরে আমরা কথা বলবো ফ্যাক্টরি এক্সপেন্স নিয়ে। ফ্যাক্টরি এক্সপেন্স বাই নেচার ফিক্সড, তবে ভেরিয়েবল থাকতে পারে। যেহেতু প্রশ্নে ফ্যাক্টরি এক্সপেন্স সম্পর্কে কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে ফ্যাক্টরি এক্সপেন্স সম্পর্কে অন্য কোনো তথ্য দেওয়া নাই, তাই আমরা ধরে নেব ফিক্সড। এতে যা সুবিধা হবে সেটা হচ্ছে আমার 8,000 এর জন্য ছিল 20,000, 10,000 এবং 12,000 এর জন্য কষ্ট করে কতটুকু বাড়লো তা বের করতে হবে না। যেহেতু প্রশ্নে বলা নাই এটা ফিক্সড নাকি ভেরিয়েবল, তাই আমি ধরে নেব এটা ফিক্সড। সেক্ষেত্রে 8,000 যা ছিল 10,000ও তাই হবে, 12,000ও তাই হবে, 20,000, 20,000, 20,000। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড। তবে প্রশ্নে বাড়াতে বললে যে কোনো ফিক্সড খরচ যদি প্রশ্নে বাড়াতে বলে তাহলে বাড়াতে হবে। বলা ছিল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স রাইজ বাই 5%, 5% বাড়াতে হবে। তাহলে 8,000 এর জন্য ছিল 40,000, তাহলে 10,000 এর জন্য 5% বাড়াতে হবে 42,000, 12,000 এর জন্য 42,000। এবার আসো সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স, এই খরচটা নিয়ে একটু সমস্যা আছে। বলা ছিল সেলিং এক্সপেন্স রাইজ বাই 5% against increase of 20% or any part thereof above 8,000 units। অর্থাৎ সেলিং এক্সপেন্স 5% বাড়াতে হবে যদি প্রোডাকশনের পরিমাণ 8,000 এর উপরে বাড়ে এবং সে বাড়ার পরিমাণটা 20% বা তার অংশ হয়। অর্থাৎ 8,000 উপরে প্রোডাকশন যদি 20% বাড়ে, সেলিং এক্সপেন্স বাড়বে 5%। যদি 21% বাড়ে, তাহলে প্রথম 20% এর জন্য 5%, পরে 1% এর জন্য 5%, অর্থাৎ 10% বাড়াতে হবে। 8,000 এর উপরে প্রোডাকশন যদি 20% বাড়ে, সেলিং এক্সপেন্স বাড়বে 5%। শুধু অতটুকু বললে অসুবিধা ছিল না, তার সাথে বলা আছে 20% or any part thereof above 8,000 units, 20,000 units, 20% or any part, অর্থাৎ 20% বা তার অংশ। অর্থাৎ 5% বাড়লো সেলিং এক্সপেন্স, 5% বাড়বে, 10এও বাড়বে 5%, 15তেও বাড়বে 5%, 20এও বাড়বে 5%, 21 হলে সমস্যা আছে। প্রথম 20 এর জন্য 5%, পরে 1% এর জন্য 5%। 30% হলে প্রথম 20 এর জন্য 5%, পরে 10 এর জন্য 5%। যদি 38% হয়, প্রথম 20 এর জন্য 5%, পরে 18 এর জন্য 5%। যদি 42% হয়, তো প্রথম 20 এর জন্য 5, পরে 20 এর জন্য 5, 5 5 10, পরে 2% এর জন্য 5%, অর্থাৎ 3 5 15% বাড়বে। তাহলে আমরা দেখে নিই অঙ্কের মাধ্যমে। তাহলে সেলিং এক্সপেন্স আমরা 5% বাড়াবো যদি প্রোডাকশন 20% বাড়ে,
তাহলে আমরা দেখি 10,000 ইউনিটের জন্য ক্যালকুলেশন অফ সেলিং এক্সপেন্স ফর 10,000 ইউনিটস। মনে রাখতে হবে আমাদের ভিত্তি হচ্ছে 8,000, আমাদের ভিত্তি 8,000। তাহলে আমরা এখন 10,000 এর জন্য বের করব। 8 থেকে 10 এর পার্থক্য দেখি। 8 থেকে 10 অর্থাৎ আগে ছিল সেলস 8,000, এখন হয়েছে 10,000। এই 2,000 ইউনিট বৃদ্ধির ফলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? এটা ইউনিট, আমরা কিন্তু পার্সেন্টেজ জানি না, পার্সেন্টেজ বের করব। ফর 10,000 ইউনিটস ইনক্রিজ ইন সেলস, কত পার্সেন্ট সেলস ইনক্রিজ করেছে আমরা দেখি। ইনক্রিজ ইন সেলস এর সূত্র হচ্ছে ডেল সেলস ভাগ সেলস ইনটু 100। ডেল মানে ডিফারেন্স, ডেল মানে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স ইন সেলস ভাগ সেলস ইনটু 100। আমার অঙ্ক দেওয়া আছে 8,000, এখন বের করছি 10,000। আমি আবার বলছি অঙ্ক দেওয়া আছে 8,000, আমরা বের করছি 10,000। তাহলে 8,000 এর সাথে 10,000 এর ডিফারেন্স কত? 2,000 ইউনিট ভাগ সেলস, আমাদের ভিত্তি কত ছিল? 8,000। তাহলে 2,000 ভাগ 8,000 ইন্টু 100 কত? 25%। অর্থাৎ 8,000 এর সাথে 10,000 এর পার্থক্য হচ্ছে 25%। 8,000 এর সাথে 10,000 পার্থক্য হচ্ছে 25%। আমাদের প্রশ্ন বলা ছিল 20% এর জন্য 5% বাড়বে অর এনি পার্ট, তারপরে যে কোনো অংশই বাড়ুক না কেন তার জন্য আরো আবার 5%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25% সেলস বেড়েছে। অর্থাৎ প্রথম 20 এর জন্য 5%, পরে 5 এর জন্য 5%। অর্থাৎ সেলিং এক্সপেন্স আমাদের 10% বাড়াতে হবে 10,000 ইউনিটের ক্ষেত্রে। সেলিং এক্সপেন্স গিভেন অর্থাৎ দেয়া আছে 30,000। সেলিং এক্সপেন্স আমাদের দেয়া আছে 30,000। এখন আমরা দেখতে পেয়েছি 8 থেকে 10 এর পার্থক্য 25%। তাহলে সেলিং এক্সপেন্স আমরা বাড়াবো প্রথম 20% এর জন্য 5%, ফর ফার্স্ট 20% 5%, 30,000 5% মানে 1,500, পরের 5% এর জন্য আবার 5% অর্থাৎ 1,500। অর্থাৎ 30,000 এর সাথে 1,500 3,000 যোগ করলে 33,000 হলো। অর্থাৎ 10,000 ইউনিটের জন্য সেলিং এক্সপেন্স আমাদের 3,000 বেড়েছে। 8,000 এর জন্য যা ছিল 10,000 এর জন্য অতিরিক্ত 3,000 বেড়েছে, অর্থাৎ 33,000 হয়েছে। এরপর ফর 12,000 ইউনিটস আমি বলছি যে আমাদের ভিত্তি হচ্ছে 8,000। তোমরা এই কাজ করবে না যে 8 থেকে 10 করেছি 10 থেকে 12 করবো, তা না। আমাদের অঙ্কের ভিত্তি হচ্ছে 8,000। 8,000 এর সাথে 10,000 পার্থক্য যেমন দেখেছি, তেমনই ভাবে 8,000 এর সাথে 12,000 পার্থক্য দেখব। আমাদের ভিত্তি 8,000। ইনক্রিজ ইন সেলস, ডেল সেলস ভাগ সেলস ইনটু 100। ডেল মানে ডিফারেন্স ইন সেলস, ডিফারেন্স ইন সেলস। 8,000 এর সাথে 12,000 পার্থক্য হচ্ছে 4,000। ভিত্তি ছিল 8,000 ইন্টু 100, অর্থাৎ বেড়েছে কত পার্সেন্ট? 50%। এখন আমরা দেখি সেলিং এক্সপেন্স বাড়বে প্রথম 20% এর জন্য 5%, পরের 20% এর জন্য 5%, পরের 10% এর জন্য 5%। অর্থাৎ সেলিং এক্সপেন্স আমাদের এখানে বেড়েছে 15%। আমরা দেখেছি সেলিং এক্সপেন্স গিভেন 30,000, ফার্স্ট 20% এর জন্য 5% বেড়েছে 1,500, পরের 20% এর জন্য 5% বেড়েছে 1,500, বাকি 10% এর জন্য বেড়েছে 5% অর্থাৎ 1,500। অর্থাৎ 30,000 এর সাথে 4,500 যোগ করলে 34,500। তাহলে সেলিং এক্সপেন্স এখানে 1,500 ও 4,500 বেড়েছে 34,500, আর এখানে বেড়েছে 3,000 33,000। এবার আমরা বলেছিলাম যে যে সমস্ত খরচগুলো সমান হারে বাড়ে সেটা ভেরিয়েবল, যে সমস্ত খরচগুলো বাড়ে না বা কমে না সেটা ফিক্সড, আর যেটা অসমান হারে বাড়ে তবে অসমান হারে সেটা সেমি ভেরিয়েবল। আমার যদি 10,000 এর জন্য 33,000 হয়,
তাহলে 12,000-এর জন্য অনেক বেশি হওয়ার কথা, 34,500 হওয়ার কথা না, আরো বেশি হওয়ার কথা, কিন্তু তত বেশি হয়নি, বেড়েছে, তবে কম হারে বেড়েছে। যে খরচ কম হারে বাড়ে, অসমান অনুপাতে বাড়ে, তার নাম হচ্ছে সেমি ভেরিয়েবল। তাই আমরা বসিয়ে নিই সেলিং এক্সপেন্স। 8,000-এর জন্য দেওয়া ছিল 30,000, 10,000-এর জন্য বের করেছি 33,000, 12,000-এর জন্য 34,500। তাহলে আমরা খরচগুলো বের করে নিয়েছি। এখন আমরা যোগ করে দিব। আমরা এটা যোগ করি, আমরা দেখতে পাচ্ছি এটা 80,000, এটা 1,01,000, এটা 1,21,200। এটা যোগ করি 66,000, এটা যোগ করি 68,600, 68,600। আমরা পেয়ে গেছি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল, ফিক্সড। এবার আমরা এগুলো যোগ করে দিই। যোগ করলে প্রথমটা এটা কষ্ট করতে হবে না, দেয়া আছে, এটা দেয়া আছে, কষ্ট করতে হবে না। 1,76,000। দ্বিতীয়টা আমরা যোগ করে পাচ্ছি 2,02,600। তৃতীয়টা আমরা যোগ করে পাচ্ছি 2,24,300। এখন আমরা সেলস থেকে টোটাল এক্সপেন্স বা টোটাল কস্ট বাদ দিলে আমরা প্রফিট পাবো। প্রথমটার প্রফিট আমরা জানতাম 64,000, এটা থেকে এটা বিয়োগ করি 97,400, এটা থেকে এটা বিয়োগ করি 99,700। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের আজকের ক্লাস। এটা অন্য যে কোনো অঙ্কের চেয়ে একটু জটিল, তবে বুঝে করলে এর মধ্যে জটিলতা নাই। আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের ধারাবাহিকভাবে বুঝিয়েছি। সরি, এরপরেও যদি কারো কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা কমেন্ট বক্সের মাধ্যমে বা নেক্সট ক্লাসের মাধ্যমে আমি এটা সমাধান করে দেব। তো তোমরা ভালো থাকো, তোমরা এটা স্টাডি করো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকের মতো আল্লাহ হাফেজ।